প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। ঘরের আলোটা খানিকক্ষণ ধপধপ করে আবার জ্বলে উঠতেই সেই হলদে আলোতে খাটের নিচ থেকে নীলা যা দেখল তাতে তার ঘাড়ের উপর দিয়ে যেন একটা শীতল হিমের স্রোত বয়ে গেল। সেই দাঁত মেশিনটার মাঝখানে শুয়ে রয়েছে একটা লোক, আর একটা মেয়ে হাতে একটা ছুঁচ নিয়ে ক্রমাগত তার শরীরের বিভিন্ন অংশতে সুতো ঢুকিয়ে কুবলে তুলছে মাংস। রক্তের ছিঁড়েতে বারবার যেন লালচে রং হয়ে ভরে উঠেছে সেই সুতোগুলোতে। মেয়েটার মুখ স্পষ্ট নয়, কিন্তু তার এক প্রকাণ্ড পৈশাচিক হাসির লেলিহান শব্দ গোটা ঘরে ছড়িয়ে পড়েছে। তাঁতের হাতলটা নামছে আর উঠছে, শুধু সাথে লোকটার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে চলেছে ক্রমাগত। লোকটা আবারও একবার তার প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করলো, কিন্তু এরপরেই সেই সুতোর ঘূর্ণিতে লোকটার পুরো শরীরের মাংসগুলো শরীরটার চামড়া ছিঁড়ে বেরিয়ে এসে তলা পাকিয়ে গেল। এই দৃশ্য দেখে খাটের নিচ থেকে প্রায় চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল নীলা। হঠাৎ সেই মুহূর্তেই নারী মূর্তি তার সামনে দাঁড়িয়ে বলল, আজকে আপনাদের জন্য রয়েছে দেবোত্তমদের কাহিনী তাঁতিপাড়ার শাড়িওয়ালি। শুনতে থাকুন আজকের গল্প। অন্ধকার রাস্তাটার সামনে ভ্যানটা থামতেই বউটা প্রায় আধা মাথা অবধি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। ভ্যানওয়ালা সামনে থেকে ভাড়া চাইতেই 20 টাকার একটা নোট নিজের সাথে আনা ব্যাগটা থেকে বের করে ধরিয়ে দিতেই ভ্যানওয়ালাটা চলে গেল। চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ পেছন থেকে একটা লোকের গলার আওয়াজ শুনতে পেয়ে পিছনে ঘুরে তাকাতেই বউটাকে একটা লোক বলল, তুমি তো সে, তাই না? মানে আজ যার শিমুল গ্রাম থেকে এখানে আসার কথা ছিল। নীলা নাম বোধ হয় তোমার, না? ফোনে বোধ হয় তোমার কথাই বলেছিল ছেলেটা। আগে আমার নামে নীলা। তা এসো এসো, দাঁড়িয়ে থেকো না, তোমার থাকার ঘরটা দেখিয়ে দিই আজ। কাল না হয় কাজের কথা হবে, অনেক দূর থেকে এসছো, হয়তো ক্লান্ত হয়ে আছো। এসো আমার সাথে। আচ্ছা। শব্দটা বলে ঘোমটার ভেতর থেকে মাথা নেড়ে লোকটার সঙ্গে রাস্তাটার ভেতর দিয়ে এগিয়ে গেল নীলা। লোকটার কথা সে আগে শুনেছে পাড়ার ভাইয়ের সলিলের থেকে। লোকটার নাম সুবীর মহাজন। কালকে একবার কথা হয়েছে সলিলের বোতাম ফোনে, তাই গলার আওয়াজটা এখন চেনা। এসো আমার সঙ্গে। খানিকটা এগোতেই নীলা দেখল গলির ভেতরের উপরের দিকের একটা বাঁশের টাঙানো বোর্ডে বড় বড় অক্ষরে লেখা মুকুলপুর তাঁতিপাড়া গলি নাম্বার 3। মহাজনের সঙ্গে এগোতে এগোতে মহাজন একেবারে গলির শেষের একটা ঘরের সামনে নিয়ে গেল নীলাকে। রাস্তায় আলো নেই, মহাজন টর্চ হাতে নিয়েই এগিয়ে যাচ্ছে। সুবীর মহাজন ঘরটার তালা খুলে দিয়ে বলল, এটা হলো তোমার ঘর। ঘরটা যদিও একটু ময়লা ধুলো একটু বেশি পড়ে রয়েছে, একটু ঝেড়ে নিলে আর কোনো অসুবিধাই নেই। তুমি এখানেই থাকবে। তোমার কাজ এখন এখানে না করে কয়েকদিন বাকিদের সঙ্গে করো, বুঝলে? এখানে যদিও তাঁত মেশিন রাখা আছে, তবে অনেক দিন কেউ আসেনি, তো অনেক দিন পর আবার এই ঘরটা ব্যবহার হচ্ছে। আমি এখন এগিয়ে যাচ্ছি, কালকে আসবো। আজ তাহলে আসছি। মহাজন চলে গেল। নীলা ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা ক্যাঁচ ক্যাঁচে শব্দ করে খুলল। ঘরের ভেতরে ঢুকে ঘাড়ের ব্যাগটা নিয়ে ঘরের ভেতরে সুইচ বোর্ডের আলো জ্বালিয়ে ঘরটার চারিদিকে নীলা একবার তাকালো। দেখল
ঘরটার চারিদিকে অজস্র মাকড়সার জাল দিয়ে ঘেরা। সেখানেও বেশ ময়লাও পড়ে আছে। ঘরের মাঝ বরাবর একটা বাল্ব রয়েছে, আর বিছানার পাশে রাখা বেশ পুরনো একটা টেবিল। ঘরের আরেক কোণে ধুলো ময়লা মাখা একটা বোতল রাখা। বোধহয় কিছু থাকবে ওতে। মেঝেটা পাকা নয়, ওপরে টিনের চাল, একটা জানলাও আছে ঘরে। বিছানাটার নিচে একটা ঝাঁটা দেখতে পেয়ে ব্যাগটা পাশে রেখে কাপড়ের আঁচল দিয়ে নিজের মুখটা খানিকটা চেপে ধরে বিছানার চাদরটা তুলে মেঝের একপাশে ফেলে দেয় নীলা। বিছানাটা ঝাঁট দিতে দিতে ঘরের এক কোণে ধুলো মাখা একটা কাঠের মেশিন দেখতে পেল নীলা। সে বিছানা থেকে নেমে বিছানার তোলা চাদর দিয়ে কাঠের মেশিনটা খানিকটা ঝাড়তেই দেখলো একটা কাঠের বিম, তার সাথে দড়ি দিয়ে বাঁধা। ওপরে একটা মাকড়সার জালে জমে থাকা বাল্ব, যদিও এমনভাবে সেটাকে মাকড়সার জাল ঘিরে রয়েছে যে প্রায় তার অস্তিত্ব বোঝা যাচ্ছে না। সেটার দিকে খানিকক্ষণ তাকিয়ে নীলা বলল, হ্যাঁ, এটা বোধহয় তাঁতের শাড়ি বানানোরই মেশিন। অমনি তো লাগছে। কাঠের বিম আর কতগুলো ছেঁড়া সুতোও তো দেখছি। হয়তো অনেক দিন ধরেই এই তাঁতের মেশিনটা ব্যবহার হয়নি। নীলা একবার সেই কাঠের তাঁত মেশিনে জমা ধুলো খানিকটা ঝেড়ে ফেলে দেওয়ার জন্য জায়গাটায় হাত বোলাতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ কোথা থেকে জানি একটা দমকা হাওয়া তার গায়ে লেগে যেতেই কেমন যেন গায়ে প্রচণ্ড শীতলতা অনুভব করে বিছানাটার কাছে গিয়ে বসল। এরপর তার সাথে আনা ব্যাগের ভেতর থেকে একটা কম্বল বের করে গায়ে জড়াতেই যাচ্ছিল নীলা। এমন সময় হঠাৎ খাটের নিচ থেকে কিছু একটা যেন উড়ে এসে পড়ল তার সামনে। সেটা তুলে ঘুরিয়ে নিয়ে নীলা দেখল একটা মেয়ের ছবি। তা খানিকটা বোঝা যায়, শুধু ছবিটা বেশ পুরনো, মুখের চেহারাও ভালোভাবে বোঝা যাচ্ছে না। শুধু মেয়েটার চোখ দুটোর খানিকটা অংশ বোঝা যাচ্ছে। ছবিটার দিকে একভাবে তাকিয়ে দেখে নীলা, বলে, এটা কার ছবি? মুখটাও তো বোঝা যাচ্ছে না। কি জানি বাবা, হবে হয়তো কারোর। ঘরটা তো বেশ পুরনো, আগে বোধহয় কেউ থাকতো এখানে। নীলা সেই ছবিটাকে রেখে দিল বিছানার পাশের টেবিলটায়। হয়তো তার আগে কেউ এই ঘরে শাড়ির কাজ করত, নিশ্চয়ই তারই হবে ছবিটা। একবার ঘরের চারিদিকটায় আবার ভালো করে দেখে নিল নীলা। আজ শিমুল গ্রাম থেকে আসার পথে গ্রামের বাজারের পঞ্চা দাদুর দোকান থেকে রুটি তরকারি খেয়ে এসেছিল নীলা। তাও প্রায় সন্ধ্যের সময়, তাই এখন আর তার খিদে নেই। কেবল ক্লান্তিতে তার দু চোখে এখন শুধু যেন ঘুম নেমে আসে। দরজাটা আটকে বিছানার তোষকটা একবার খানিকটা ঝেড়ে নিয়ে পরিষ্কার করে ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল নীলা। মুহূর্তে যেন তার দু চোখে ঘুম নেমে এলো। কিন্তু কিছুক্ষণ পর প্রচন্ড জোরে কিছু একটা শব্দ শুনে হঠাৎ ঘুমটা ভেঙে গেল নীলার। আধা ঘুম ভাঙা চোখে নীলা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ শব্দটার উৎসস্থল খোঁজার জন্য। বেশিক্ষণ যদিও তাকে সেই খোঁজ চালাতে হলো না, কারণ বাইরে দিয়ে ঘরের একপাশে আলো পড়তেই সে বুঝল আওয়াজটা ঘরের খোলা জানলাটার পাশ থেকেই আসছে। জানলাটা খোলা, আর বাইরের হাওয়া বারবার বোধহয় জানলাটায় এসে লাগলে পাল্লা দুটো ধাক্কা খাচ্ছে। আজ ঘরে আসার পর থেকে সে যেই ঘরের জানলাটাকে ভালোভাবেই আটকানো নেই সেটা একবারও খেয়াল করেনি সে। বিছানা থেকে নেমে আর ঘরের আলো না জ্বালিয়েই অন্ধকারে জানলাটা আটকাতেই যাচ্ছিল নীলা। এমন সময় হঠাৎ জানলার পাল্লা দুটো কেমন হাওয়া ছাড়াই অদ্ভুতভাবে আপনা আপনি প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। সেটা দেখে নীলার খানিকটা অদ্ভুত লাগলেও জানলার কাছে গিয়ে জানলাটার ছিটকিনি আটকে দিল সে। হঠাৎ অন্ধকারে টেবিলে রাখা অস্পষ্ট সেই মেয়েটার ছবিটা কেমন যেন হাওয়ায় ভেসে অদ্ভুতভাবে এসে পড়ল জানলার শিকের সামনে।
কিন্তু নীলা সেটা লক্ষ্য করল না অন্ধকারে। সে আবার বিছানায় এসে শুয়ে পড়ল। কিন্তু সেই আবছা মেয়েটার ছবিটা উল্টে গিয়ে এবার শূন্যে ভেসে অন্ধকারের মধ্যে আগের জায়গায় ফিরে এসে পড়ল উল্টো হয়ে। অন্ধকারের মধ্যেও সেই ছবির আবছা মুখটার ঠোঁটের কোণে যেন একটা বাঁকা হাসি রেখা ফুটে উঠল। হঠাৎ করে আবার সেই ছবিটা মুহূর্তের মধ্যে অন্ধকারে টেবিলটার মধ্যে উল্টে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে দরজা খুলতেই নীলা দেখল সুবীর মহাজন তার সাথে একজন লোককে নিয়ে এগিয়ে আসছে ঘরের সামনে। তারা নীলার খানিকটা কাছে আসতেই নীলা মাথায় ঘুমটা টেনে বাইরে এসে বলল, মহাজন বাবু, আপনি এত সকালে? আর উনি বা কে? ও, বড্ড সকালে এসে পড়েছি না? অবশ্য আর না এসে পারলামও না। আসলে আমাদের এই তাঁতিপাড়াতে নতুন কারিগর এলে আমাদের তাঁত বিক্রি শহরের বাজারে তার একখানা ছবি তুলে পাঠাতে হয় কি না, তাই এই আমাদের সব কারিগরদের নাম, ছবি, শাড়ি এসবের হিসেবেও দিতে হয়। তাই তোমার একটা হাফ ছবি তুলবো, বুঝলে? সেই ছবিটা যখন তোমার বানানো শাড়িগুলো প্যাকেটিং হবে তখন ওটার সাথেই যাবে। নীলা আর কোনো প্রশ্ন করল না, শুধু একবার বলল, সাদা কালো ছবি? মহাজনবাবু নীলার মুখে কথাটাই শুনে খানিকটা অবাক হলেন বটে, কিন্তু তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, রঙিন না সাদা কালোই। তারপর পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে ছবি তোলার জন্য চোখের ইশারা করে এগিয়ে যেতে বলল সুবীর মহাজন। লোকটা ব্যাগের ভেতর থেকে ক্যামেরাটা বের করে ছবি তোলার জন্য এগিয়ে গেল। সাদা কালো ছবি তোলার জন্য নীলা ও ঘরের ভেতরে মাথার প্রায় টেনে রাখা ঘোমটাটাকে আরেকটু টেনে নিয়ে তাকালো সামনের দিকে। ছেলেটা ছবি তোলার পর মহাজন বাবুর সঙ্গেই চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে পিছন থেকে নীলা বলল, মহাজন বাবু, আমি শাড়ির কাজ কখন থেকে শুরু করব? কাল তো আসতে দেরি হয়ে গেল, আজ থেকে কাজ শুরু করতে বলেছিলেন আপনি। আরে করবে করবে, সরলাকে যাওয়ার সময় বলে দিচ্ছি, ও এসে তোমাকে সময় মতো নিয়ে যাবে। বেলা বাড়লে না হয় শুরু করো। তোমার সঙ্গে তো আরো কয়েকজন তোমাকে শাড়ি বানাতে সাহায্য করবে। মেয়েটা বোধহয় কদিন পর হয়তো আসবে, কদিন আগেই গ্রামে গেছে ও। তুমি আসার আগে তো এই ঘরেই ছিল। দেখি, আবার ফোন করতে হবে। আচ্ছা, আমার একটা কাজ আছে, আমি কিন্তু পরে এসে দেখবো কেমন তোমার হাতের কাজ, বুঝলে? শাড়িতে নকশা বুনতে কেমন পারো। তাড়াতাড়ি শাড়ি বানাও। আমি যাবার সময় সরলাকে বলে যাচ্ছি, তবে মাইনে কিন্তু 3 দিন পরে পাবে, যেমনটা কথা হয়েছিল, মনে আছে তো? আগে কাজের ধরন দেখবো, তারপর টাকা পয়সার কথা, ঠিক আছে? আজ্ঞে মহাজন বাবু, সে ঠিক আছে। নীলা আর কিছু বলল না। মহাজন লোকটাকে নিয়ে গলির মধ্যে দিয়ে বের হওয়ার আগে কিছুক্ষণ ধরে একটা মহিলার সঙ্গে কথা বলল, তারপর গলি দিয়ে বেরিয়ে চলে গেল। নীলা দরজার কাছ থেকে একবার ঘরের কোণের পাশে রাখা সেই কাঠের বিমটার সামনে গিয়ে দাঁড়ালো। গতকাল রাতে সে কিছুটা সেটা পরিষ্কার করে ঘরের মধ্যে শাড়ি বানাবার মেশিনটার অস্তিত্বটাকে যেন গুরুত্ব দিয়েছে। তবুও এখনো সেখানে মাকড়সার জালের সাথে ধুলো বালি আস্তরণ পড়ে আছে খানিকটা। ঘরের জানলাটা খুলতে বাইরের থেকে বেশ খানিকটা আলো এসে পড়ল। ঘরের মেঝের মাটিতে এসে সেটা পড়ল। নীলা আবার বিছানার চাদরটা নিয়ে বাকি শাড়ির মেশিনটাকে ঝাড়ছিল। এমন সময় হঠাৎ পরিষ্কার করতে গিয়ে মেশিনের পেছন থেকে একটা ব্যাগের মধ্যে থেকে কতগুলো শাড়ি দেখতে পেয়ে সেগুলোকেই সামনে এনে নাড়াচাড়া করে দেখছিল নীলা। প্রায় সবগুলো শাড়ি যে তাঁতের তা বোঝা যাচ্ছিল। প্রত্যেকটা শাড়ির মধ্যে কতই না নকশা আঁকা, সাথে ফুল, গাছপালা, বাড়ি, পশু পাখি, আরো কত কিছু। শাড়িগুলো আবার এক একটা এক এক রঙের, কোনোটার রং লাল, আবার কোনোটার নীল, হলুদ, সবুজ, এই ধরনের। শাড়িগুলো ও নেড়ে ছেড়ে দেখছিল। এমন সময় ঘাড়ের মধ্যে যেন কারোর একটা হাতের স্পর্শে পেছনে ঘুরে তাকালো নীলা।
নীলা পেছনে ঘুরে তাকাতেই ঘরের বাইরে থেকে একটা মহিলা এগিয়ে এসে চেঁচিয়ে বলল, এগুলো কি হাতাচ্ছিস রে মেয়ে? রাখ, রাখ বলছি, এক্ষুনি রাখ। নীলা শাড়িগুলো দেখতে দেখতে অন্যমনস্ক থাকায় পেছন থেকে হঠাৎ কথাটা ওর কানে যেতেই চমকে উঠে পেছনে তাকিয়ে বলল, না, ওই শাড়িগুলো দেখছিলাম আর কি। ও বাবা, তা তোকে কি ওগুলো হাতাবার অনুমতি দিয়েছে? মহাজন বাবু কি বলেছে নাকি যে ওগুলো তুই হাত রাখছিস? একদিন এই ঘরে ঢুকতে না ঢুকতে মহাজন বাবুকে বলতে হবে দেখছি ওগুলো এখান থেকে সরানোর জন্য। কম দিনও তো হলো না, কিন্তু ও আর ফিরে এলো না এই ঘরে। কিছু বললে? না না, কি আর বলবো, রেখে দে, রেখে দে ওগুলো তাড়াতাড়ি, যেখানে ছিল ঠিক করে রেখে দে। নীলা শুধু বলে, না, ওই তাঁতের মেশিনটা পরিষ্কার করবার সময় দেখি পেছনে ধুলোবালিতে একটা ব্যাগ পড়েছিল, তাই আর কি। নীলার কথা শুনে কাঠের মেশিনটার দিকে তাকাতেই শাড়ি বানাবার যন্ত্রটা খানিকটা পরিষ্কার দেখে মহিলাটা নীলার দিকে গম্ভীর চোখে তাকিয়ে আছে। সে নীলাকে বলল, এটা তুই পরিষ্কার করছিস কেন? কেন মানে? তুই কি এটাতে শাড়ি বানাবি নাকি? হ্যাঁ, তাছাড়া আর কোথায় বানাবো? আপাতত ঘরে যখন মেশিন আছেই, তখন আর। নীলার কথা শুনে মহিলাটা আবার তাকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু সে ধীর গলায় বলল, ও যাগে, শাড়িগুলো যেখান থেকে নিয়েছিলি ওখানে রেখে এসে যা বাইরে থেকে হাত মুখ ধুয়ে আয়। আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। মহাজন বাবু আমাকে তোকে নিয়ে যেতে বলেছে। বাকি মেয়ে বউগুলো চলে আসবে এতক্ষণে, আর আমি একটু পর এসে তোকে আমাদের সামনের তাঁত শাড়ির কারখানায় নিয়ে যাচ্ছি। তুই তো এখন নতুন, একা একা কিছুই পারবি না। তা আগে থেকে শাড়ি বানাবার কাজ জানা আছে তো তোর? ও হ্যাঁ, তোকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম সরলা পাত্র। সবাই আমাকে এখানে ওই সরলা মাসি বলে ডাকে। তুইও আমাকে ওই সরলা মাসি বলেই ডাকবি। তা হ্যাঁ রে মেয়ে, তোর নাম কি? আগে আমার নাম নীলা। হ্যাঁ, বিয়ে হওয়ার আগে বাবাকে বানাতে দেখেছি। আমার বাবা তাঁতের শাড়ির কারিগর ছিল। ওই যা শিখেছি তখন বাবাকে দেখেই শেখা। বেশ, ঠিক আছে। সরলা মাসি চলেই যাচ্ছিল। হঠাৎ পেছনে ঘুরে এসে চারিদিকে তাকিয়ে নীলার দিকে ঘুরে ফিস ফিস করে বলল, এই শোন মেয়ে, তোকে একটা কথা বলছি। কথাটা শুনে রাখলে ভালো, আর না শুনলে কিন্তু অকালে প্রাণটা খোয়াবি। কি কথা গো সরলা মাসি? সরলা মাসি আঙুলের ইশারায় নীলাকে সামনে দেখিয়ে বলল, তোর ঘরের যে ওই শাড়ি বানাবার মেশিনটা আছে, ওটায় কিন্তু শাড়ি বুনিস না কেমন? ওটাতে অন্য একজন শাড়ি বানাতো, সেই একজনই। আর এই ঘরে তুই থাকলেও ওটার দিকে কিন্তু যাবি না কখনো। তুই পরিষ্কার করেছিস, ধুলো জমেছিল, সে ঠিক আছে, কিন্তু কথাটা যেন আমার মাথায় থাকে। আর এই ব্যাপারে আমি তোকে যা বলেছি, এ কথা যদি মহাজনবাবুকে বলেছিস, তাহলে কিন্তু এই সরলা কতটা খারাপ হবে তুই দেখবি তখন। আচ্ছা। হ্যাঁ রে, এই চত্বরে কি শাড়ি বানাবার মেশিনের অভাব আছে নাকি? কাল তো রাতের বেলায় এসেছিস, তাই হয়তো অন্ধকারে দেখিসনি। আর আমি যা বলছি তোর ভালোর জন্যই কিন্তু বলছি, কথাটা যেন মনে থাকে। যা যা, এখন আর দেরি না করে ওই ব্যাগটায় শাড়িগুলো আবার ঢুকিয়ে ওই তাঁত মেশিনটার পেছনে গিয়ে রেখে দে। যেভাবে ছিল ওভাবে রেখে হাত মুখ ধুয়ে এবার খাবারটা খেয়ে নে, আর স্নানটাও সেরে ফেল। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল সরলা মাসি। সেই তাঁত মেশিনটার পেছনে শাড়িগুলো আবার রেখে দেয়। পুরো তাঁত মেশিনটা পরিষ্কার না করে চাদরটা ওখানেই ফেলে বাইরে হাত ধোয়ার জন্য বেরিয়ে গেল নীলা। হঠাৎ কোথা থেকে ঘরের মধ্যে একটা দমকা জোরালো বাতাস ঢুকতেই তাঁত মেশিনের অবশিষ্ট ধুলো জমাট আস্তরণটা খানিকটা সরে গিয়ে একটা নাম ফুটে উঠল, সন্ধ্যা। আর টেবিলের উল্টে যাওয়া ছবিটা ধীরে ধীরে ওই শাড়ি ভর্তি ব্যাগের ভেতরে গিয়ে পড়ল। বেলা বাড়তেই সরলা মাসি নিয়ে এসে নীলাকে নিয়ে গেল। নীলা যেতে যেতে দেখছিল সে মাসির কথাই ঠিক, সত্যি শাড়ি বানাবার মেশিনের অভাব নেই এখানে।
বাইরেও অনেকগুলো মেশিন। গলির মাঝ বরাবর একটা ঘর। ঘরটার তুলনায় অনেকটাই বড়। এটা বোধহয় তাঁতের শাড়ির কারখানা। ঘরের মেঝেটা কাঁচা। সরলা মাসি নীলাকে নিয়ে ভেতরে ঢুকতেই নীলা দেখল ঘরটার মধ্যে আরো অনেকগুলো মেয়ে আর বউ মিলে একসাথে শাড়ি বুনছে, আবার কেউ তাঁতের শাটারের মাকু টানছে। সরলা মাসির সঙ্গে নীলাকে দেখে মেয়ে বউগুলোর মধ্যে একটা বউ এগিয়ে এসে বলল, তাই মেয়েটাই বুঝি নতুন এসছে মাসি? মহাজন বাবু এর কথাই তাহলে বলছিল, আমরা তো এর আগে দেখিনি ওকে। সরলা মাসি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নীলাকে নিয়ে ঘরের বেঞ্চের একপাশে বসিয়ে নিয়ে গিয়ে সরলা মাসি বলল, আজ আর তোকে শাড়ি বুনতে হবে না, তুই শুধু আজ তুলো থেকে সুতোগুলোকে ছাড়া, তারপর ওই সুতোগুলোকে ওই রাসায়নিক রঙের জলে ভিজিয়ে শুকোতে দিতে হবে। হয়ে গেলে সুতোগুলোকে তাঁত মেশিনে টান টান করে ঢুকিয়ে দিতে হবে, আর তারপর মেশিন চালিয়ে সাজ তৈরি করতে হবে। নে নে নে, শুরু কর, আজ প্রথম দিন তুই, তাই এইটুকুই কাজ কর। নীলা এগিয়ে এসে তুলোগুলো থেকে সুতো বানাতে শুরু করলো। যদিও এই শাড়ি বানানোর কাজ তার আগে থেকেই জানা। নীলার বাবা ছোটবেলায় রাত জেগে জেগে বানাতো, আর তার তাঁত বানানো শাড়িগুলো তৈরি হতে সময় লাগতো 3 দিন। তারপরে তৈরি হওয়ার পর গ্রামের কাপড়ের দোকানে দোকানে বেচে যা হাতে আসতো তার অর্ধেক আবার লাগাতো শাড়ি বানাবার সরঞ্জামে, আর বাকি কিছু টাকা দিয়ে সংসার চলতো। কখনো কখনো তো বাবার বানানো 2-1খানা তাঁতের শাড়িও গায়ে জড়িয়েছে নীলা। গোলাপি, কমলা, তার মধ্যে হাতি, রথ, জাহাজ, আরও কত কিছু নকশা। আজ তুলো থেকে সুতো তৈরির কাজ অর্ধেক শেষ হতে প্রায় অনেকক্ষণই লাগলো নীলার। সন্ধ্যের দিকে প্রায় কারখানার সকলে তাদের কাজ শেষ করে একসাথে মেঝেতে গোল করে বসে নিজেদের সাথে আনা খাবারগুলো খেয়ে নিয়ে আবার বাকি অবশিষ্ট কাজ করতে শুরু করলো। আজ নীলার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো সরলা মাসি। কাপড়ের নকশায় নকশায় সুতোর ওপর সুতো জড়িয়ে ধীরে ধীরে লম্বাটে কাপড়টা পুরোপুরি তাঁতের শাড়ি হওয়ার কাজ শেষ করে ফেলবে খুব তাড়াতাড়ি। তবে লাগাতার শাটালের চাপে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও মহিলাগুলোর কারুরই চোখে মুখে ক্লান্তির ছাপ নেই। এখানে আসার আগে শ্বশুরবাড়ির পাড়ার ভাই সলিলের থেকে নীলা বহুবার শুনেছে যে এখানে এই মুকুলপুরের তাঁতি পাড়ায় প্রায় 100 মেয়ে তাঁতের শাড়ি বোনে। এই মুকুলপুরও বিখ্যাত বেশ কিছু তাঁতের শাড়ির জন্যই। লাইলানি, নকশাই, জামদানি, গোড়াম পাতা, আরও কত শাড়ি এই চত্বর থেকে ছড়িয়ে যায় দূর দূরান্তে। এই মুকুলপুরের প্রত্যেকটা গলিতে একজন করে মহাজন থাকে, আর তাদের কারিগর হয়েই মহিলাগুলো শাড়ি বোনে। তুলোগুলো থেকে সুতো বানানোর কাজ শেষ হতে প্রায় রাত হয়ে গেল। বাকি সব মেয়ে বউরা তাদের শাড়ি বুনে যে যার মতো বাড়ি চলে যেতে শুরু করেছে এক এক করে। নীলা ভাবে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় ততই ভালো, যত তাড়াতাড়ি শাড়ি হবে তত তাড়াতাড়ি বেতন। কিন্তু লীলা মনে মনে ভাবল যে মহাজন বাবু তো বলে গেছিল তার হাতের কাজ এসে দেখবে, কিন্তু তিনিও তো এলেন না। গোটা দিন কেটে রাত হয়ে গেল, এখনো তিনি একবারও এলেন না। বাকিদের মধ্যে একটা বউ হঠাৎ নীলার দিকে একবার তাকিয়ে বলল, কিরে, তুই বাড়ি যাবি না? নীলা মাথা নেড়ে না বলল। হঠাৎ পেছন থেকে সরলা মাসি এগিয়ে এসে বলল, তোর এত জেনে কি হবে বলতো, যা বাড়ি যা। না মাসি, রাতে তো আমরা কেউ থাকি না, আর বিজন মহাজনের কথা কি না জানে এই চত্বরে, তাই আর কি বলছিলাম। ওর বোধহয় দূরে বাড়ি, তাই না মাসি? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি মাসি। সরলা মাসির বড় বড় চোখ দেখতেই বউটা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। সরলা মাসি নীলার দিকে ঘুরে তাকিয়ে বলল, এই মেয়ে, এই কাজ কদ্দূর হলো? এই তো প্রায় হয়েই এসেছে মাসি। আচ্ছা, আর শোন, যতদিন এখানে প্রথম মাইনেটা না পাচ্ছিস ততদিন তোর আর আমার রান্নাটা আমি করে নেব। এখন আমার সাথে একটু খাবারটা বেড়ে নিয়ে ঘরে গিয়ে ঘুমোতে যা। সরলা মাসির সাথে একসাথে রাতের খাবার খেয়ে
ঘরের মধ্যে ঘুমাতে চলে গেল নীলা। আজ সারাদিন এই তুলোর থেকে সুতো ছাড়াতে ছাড়াতে তার দুটো হাতই ব্যথা হয়ে গেছে। ঘরে ঢুকতেই সে বিছানায় ঘুমে লুটিয়ে পড়ল মুহূর্তের মধ্যে। কিন্তু হঠাৎ টেবিলের দিকে তাকাতেই সেই ছবিটা আর কোথাও দেখতে পেল না। বোধহয় হাওয়ায় উড়ে গেছে। ক্লান্তিতে ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল নীলা। বেশ গভীর ঘুমে ঘুমাচ্ছিল নীলা। রাত এখন প্রায় গভীর, কিন্তু ও কোনো কিছুর একটা জোরালো আওয়াজ অনেকক্ষণ ধরেই শুনছে। এবার বিরক্তির সঙ্গে নীলা বিছানায় আধাভাবে উঠে বসে। সামনে তাকাতেই দেখলো মাকড়সার জাল জমাট বাঁধা কাঠের মেশিনের ওপরে ঝোলানো বাল্বটা জ্বলছে। সেই হলদেটে আলোয় গোটা ঘরে আলো ছড়িয়ে পড়েছে। আর শুধু তাই নয়, তাঁত মেশিনটার সামনে কেউ একজন দাঁড়িয়েও আছে। কিন্তু এত রাতে কে দাঁড়িয়ে আছে? দরজাটা তো আটকানো ছিল। সে ঢুকলোই বা কি করে এই ঘরের ভেতর? বিছানা থেকে চেঁচিয়ে উঠে নীলা বলল, এই তুমি কে? ঘরে ঢুকলেই বা কি করে? ওখানে কি করছো? দরজাটাও তো বন্ধ ছিল। কে তুমি? এদিকে এসো। মেয়েটা নীলার দিকে মুখ ঘুরিয়ে বলল, আমি সন্ধ্যা দাস। এখানে কাজ করতে এসেছি। মহাজন বাবু আমাকে এই ঘরটা আজকে দেখিয়ে দিয়ে বলেছিল এখানেই আমি শাড়ি বুনবো আর এখানেই আমি থাকবো। নীলা ভাবলো হয়তো মেয়েটা সত্যিই বলছে। আর মহাজন বাবুও তো কালকে তাকে বলেও ছিল যে একটা মেয়ে আসবে। সে নাকি কদিন আগে গ্রামে তার নিজের বাড়িতে গেছে, কিন্তু ঘরের দরজাটা তো বন্ধ ছিল। মেয়েটা ঢুকলোই বা কি করে? হঠাৎ মেয়েটার সামনে থেকে হেসে উত্তর দিল, আরে তুমি ঘুমোতে গিয়ে ভুলে গেছিলে দরজাটা আটকাতে। জানো, আমার ভাই যখন বেঁচে ছিল তখন ভাইকে দেখে টুকটাক লাইটের কাজ শিখেছিলাম। আমার ভাইয়ের লাইটের দোকান ছিল, বাল্বটা খারাপ হয়ে গেছে দেখে সারিয়ে দিলাম। নীলা খাট থেকে নেমে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এত রাতে ওই তাঁত মেশিনের ওখানে কি করছো? দরজাটা কি সত্যিই খোলা ছিল? কি জানি, হবে হয়তো। মেয়েটা বলল, আরে হ্যাঁ, দরজাটা খোলাই ছিল আর আমার টাকার খুব দরকার। মহাজন বলেছিল যত শাড়ি তত টাকা, তাই আর কি। তুমি ঘুমাও না, আমি শাড়ি বুনি। ঘুমাও, তুমি ঘুমিয়ে পড়ো। হঠাৎ কথাগুলো কানে যেতেই কেমন জানে মুহূর্তের মধ্যে জ্ঞানশূন্য হয়ে মাটিতে পড়ে গেল নীলা। সন্ধ্যা একবার বাল্বটার দিকে তাকাতেই কেমন অদ্ভুতভাবে বাল্বটা নিভে গেল। গোটা ঘরটা যেন মুহূর্তের মধ্যে ছেয়ে গেল অন্ধকারে। কাঠের তাঁতের মেশিনটার পেছনে তাঁতের শাড়ি ভর্তি একটা ব্যাগ নিয়ে সেই গাঢ় অন্ধকারের মধ্যে সন্ধ্যা ধীরে ধীরে এগিয়ে গেল নীলার দিকে। হঠাৎ ঘরের দরজাটা কেমন ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। রাতের আকাশের মধ্যে চাঁদটা কখনো ঢাকছে, আবার কখনো তার আলো ক্ষীণ হয়ে চারিদিকটা আলোকিত করার চেষ্টা করছে। যদিও রাতের রেশ কাটতে এখনো কয়েক ঘন্টা আরো বাকি আছে। প্রকাণ্ড একটা গুদাম ঘর, তবে চারিদিকে শাড়ি আর শাড়ি বানাবার সরঞ্জামে ভর্তি। লোক দুটো গুদাম ঘরের ভেতরে ঢুকে এগিয়ে গেল একটা কাপড়ের ঢিপের দিকে। টর্চের আলো ফেলে সেখানে এগিয়ে গিয়ে তারা দুজন মিলে কাপড় সরাতেই হাত পা বাঁধা অবস্থায় বউটাকে চোখ বুজে থাকতে দেখে পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ আতঙ্কিত গলায় বলল, কি ব্যাপার অরুণ বাবু? বউটা মরে টরে যায়নি তো আবার? আমি বরং যাই, পরে কোনো বিপদ টিপদ হলে। আরে দাঁড়ান, আমি তো কিছুই বুঝতে পারছি না। বোধহয় অজ্ঞান হয়ে গেছে, আর না হলে ঘুমিয়ে পড়েছে। তাই যেন হয়। এর জন্যই আপনাকে বারবার বারণ করছিলাম। এখন কি হবে? তো ছাড়ুন তো সব কথা। এই বউটার বেশ চোপা হয়েছিল, বেশি টাকা চাই। 3 দিন করে একটা শাড়ি বানাবে আর বেশি টাকা।
আমি তো বলেছিলাম বেশি টাকার জন্য অন্য কিছুও চাই, তাই বলে বাকি কারিগরদের সামনে চড় মারবি? বড্ড চৌপা দেখাচ্ছিল আজকাল। আরে এতদিন আমার পয়সাতেই তো খাচ্ছিলি। রাতুল বাবু, আপনি একটু বাইরের কল থেকে জল নিয়ে আসুন তো, দেখি চোখ খোলে কিনা। ওই তো বাইরে দেখবেন একটা গ্লাস রাখা আছে, ওইটাই নিয়ে যান। আর তাতেও যদি চোখ না খোলে তাহলে না হয় অন্য কিছু ভাবতে হবে। রাতুল মহাজন ঘর থেকে বেরিয়ে যেতেই অরুণ মহাজন কেমন লোলাভ দৃষ্টিতে তাকিয়ে বউটার একটা বাঁধা হাত ধরতেই যাচ্ছিল। এমন সময় পেছন থেকে একটা গলার আওয়াজ শুনতে পেল। মহাজন বাবু, আমার কাজ হয়ে গেছে, আপনি একবার যদি দেখতেন। কে? আমি ময়না গো। ওই যে বিকেলে যে বললেন শাড়িগুলো রাতে নিয়ে আসতে, আসলে আমার বেতনের টাকাটা কালকেই লাগবে মহাজন বাবু। আমি প্রায় নাওয়া খাওয়া ছেড়ে 6টা শাড়ি বাইনেছি, একটু দেখুন না আপনি। অরুণ মহাজন মেয়েটার কথা থামতেই কেমন যেন ঘাবড়ে গিয়ে কাপড়গুলো দিয়ে আবার সামনে হাত বাঁধা বউটাকে ডেকে নিয়ে অন্ধকারে পেছনে ঘুরে গজগজ করে বলল, ঠিক আছে, দেখে নেব, কিন্তু এখন দেখতে পারবো না। এখানে কেন এসেছো? যাও বলছি যখন, ঠিক দেখবো। আর কাজ ভালো হলে কি আমি টাকা দেই না? এখন যাও, যাও এখান থেকে। যাবার সময় না হয় আমি দেখে নেব, যাও। পেছন থেকে বউটা চলে যেতেই বাইরে থেকে রাতুল মহাজন ও গ্লাসে একটি জল নিয়ে ভেতরে চলে আসেন। অরুণ মহাজন তার হাত থেকে গ্লাসটা নিয়ে কয়েকবার বউটার চোখে ছিটিয়ে আর এক হাতে টর্চ নিয়ে বউটার মুখের দিকে ঝুঁকে থাকলো। বেশ কিছুক্ষণ পর বউটা বোঝা চোখের পাতা ধীরে ধীরে খুলতেই চারিদিকে ভয়ের চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর বারবার হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল। অরুণ মহাজন হঠাৎ ফ্যাক ফ্যাক করে হেসে উঠে বলল, কি রে, আজ তো দুপুরে ভালোই চোপা চলছিল তোর। আমার কথা শুনলে তো তোরই ভালো হতো সীমা, তাই না? আমি কি তোকে খারাপ কিছু বলেছিলাম? আমার কথাটা একবার ভেবে দেখতে পারতিস, তোকে আরো বেশি বেতন দিতাম। বেচার, এখন দেখ আমি, না না থুড়ি, আমরা তোর সঙ্গে কি কি করি। রাতুল বাবু, দরজাটা আটকে দিয়ে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। অরুণ মহাজন কথাটা শেষ করে আবার ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। কেবল হাত পা বাঁধা সীমা নামের মহিলাটিকে মুখ দিয়ে তাকে ছেড়ে দিতে বলার জন্য শব্দ করতে থাকে। দরজাটা আটকে রাতুল মহাজন অরুণ মহাজনকে বলল, একবার ভেবে দেখুন অরুণ বাবু, পরে এসব জানাজানি হলে ব্যবসায়ী মহলে আমার নাম খারাপ হয়ে যাবে, একেবারে নাম খারাপ হয়ে যাবে। আরে রাতুল বাবু, এত ভয় পাচ্ছেন কেন? কেউ জানবে না, এর খোঁজ পেলে তো। আর আপনি তো শহরের মহাজন, গ্রামের কেউ আপনাকে অত চেনেও না, এত ভয় পাবেন না, সংকোচ করবেন না তো মশাই। অরুণ মহাজনের কথা শেষ হতেই হঠাৎ বাইরের গুদামের দরজায় জোরে জোরে কয়েকটা দরজা ধাক্কার আওয়াজ শুনতে পেল তারা। এখন আবার কে এলো? কেউ কি তাহলে দেখে ফেলল? আওয়াজটা এক টানা হয়েই যাচ্ছিল। শেষমেশ অরুণ মহাজন দরজাটা খোলার জন্য রাতুল মহাজনের হাত থেকে টর্চটা নিয়ে তাকে বলল, আমি দেখছি, ঘাবড়াবেন না, হয়তো কারিগরদের মধ্যে কেউ হবে। ধীরে ধীরে অরুণ মহাজন গুদাম ঘরের দরজাটা খুলতেই বাইরের অন্ধকারে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখল। হাতে কিছু একটা নিয়ে রয়েছে সে। অরুণ মহাজন তার চেহারাটা দেখার জন্য তার দিকে টর্চ ফেলতেই টর্চের কাঁচটা প্রচন্ড জোরে শব্দ করে আপনা আপনি ভেঙে গিয়ে ছিটিয়ে পড়ল মাটিতে। অরুণ মহাজন বিরক্তির গলায় বলল, আরে কে দাঁড়িয়ে আছো? কে? এই টর্চটাও আর ভাঙার সময় পেল না। আরে এই কে 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 দাঁড়িয়ে আছো? আমি মহাজন বাবু, আমার নাম সন্ধ্যা। সুবীর বাবু এই বেগম বাহার তাঁতের শাড়িগুলো আমাকে আপনাকে দিতে বলল। আপনি নাকি চেয়েছেন। বেগম বাহার আমি চেয়েছি?
হবে হয়তো, খেয়াল নেই। ঠিক আছে, দাও আমাকে, দিয়ে এক্ষুনি কাটো এখান থেকে। কথাটা বলেই অরুণ মহাজন অন্ধকারে তার একটা হাত এগিয়ে দিতেই সন্ধ্যা তার হাতে শাড়ি বোঝাই ব্যাগটা ধরিয়ে দিল। অরুণ মহাজন তাকে বলল, হয়েছে, আমি কাল দেখে হিসাব করে বেতন পাঠিয়ে দেব। তুমি যাও এখন, যাও এখান থেকে। কথাটা বলেই মহাজন ব্যাগটা নিয়ে প্রায় হনহন করে গুদামের দরজাটা ভেতর দিয়ে আটকে দিল। সন্ধ্যা সেই দৃশ্য দেখে পেছনে ঘুরে একটা বাঁকা হাসি হাসল। হঠাৎ একটা কেমন কালচে ধোঁয়া নীলার শরীর থেকে বেরিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। গায়ে একটা দমকা বাতাস লাগতেই বোঝা চোখ খুলল নীলা। সে চারিদিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, এ কি, এখানে আমি কি করে এলাম? আমি তো আমার ঘরে ঘুমোচ্ছিলাম, আর এখন তো রাত। এটা কোন জায়গা? নিশ্চয়ই আমার সেই পুরনো অভ্যাস আবার শুরু হয়েছে, ঘুমের মধ্যে হাঁটা চলা। কিন্তু এর আগে তো এমন হলে আমি হাঁটার সময় বহুবার ধাক্কা খেয়ে কখনো মাথায় লেগেছে কিংবা পড়ে গেছি, কিন্তু কাল তো এমনটা হয়নি। এই অভ্যাস তো অনেকদিন বন্ধও ছিল, হঠাৎ আজ তাহলে? না না না, আমাকে ফিরতে হবে ঘরে। এটা কোন গলি কে জানে? হঠাৎ চারিদিকে তাকাতে গিয়েই দূরের পাশের রাস্তায় সেই সোজা গলির রাস্তাটা দেখে সেদিক দিয়েই ঘরে যাওয়ার জন্য এগিয়ে গেল নীলা। আর এদিকে অন্ধকারে গুদাম ঘরের ভিতরে আসতেই রাতুল মহাজন বলল, কে এসেছিল? ওই পাশের গলির কারিগর। আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? এতক্ষণে তো রাতের বাঁধনগুলো খুলতে পারতেন। টর্চটাও আর ভাঙার সময় পেল না। আপনি তো সাথে মোবাইল এনেছেন, ওটা টর্চটা জ্বালান তো দেখি। রাতুল মহাজন জামার পকেট থেকে মোবাইলটা বার করতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ কে জানি তাকে পেছন থেকে একটা ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। শুধু একবার শোনা গেল অন্ধকারে রাতুল বাবুর প্রচন্ড জোরে চিৎকারের একটা আওয়াজ। অন্ধকারে তার আওয়াজ শুনে অরুণ মহাজন আতঙ্কিত হয়ে বলল, কি হলো রাতুল বাবু, পড়ে টরে গেলেন নাকি অন্ধকারে? কোনো উত্তর এলো না। কয়েকবার অরুণ মহাজন তাকে ডাকলেও কোনো উত্তর না পেয়ে সামনের অন্ধকারে একটা উৎকণ্ঠার চাপা শব্দ শুনতে পেয়ে লোলাভ দৃষ্টিতে আবার সামনের শাড়ির ঢিপের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা সীমার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো অরুণ মহাজন। হঠাৎ ঘাড়ে একটা হাতের স্পর্শ পেয়ে পেছনে ঘুরে তাকাতেই অন্ধকারে রাতুল মহাজনের গলার আওয়াজ সে শুনতে পেল। আরে কি করছেন? কি একা একা যাচ্ছেন কোথায়? আমিও যাব। আপনিও না মশাই? তা সাড়া দিচ্ছিলেন না কেন? এমন সুযোগ কি আর কখনো পাবেন? আরে আসুন আসুন, জলদি আসুন। হ্যাঁ, আসলে কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম, আর মোবাইলেও চার্জ নেই। ঠিক আছে ঠিক আছে, অন্ধকারেই যা হওয়ার হবে ক্ষণ। অরুণ মহাজন এগিয়ে যাচ্ছিল, হঠাৎ সামনে কিছু একটার সঙ্গে ধাক্কা খেল। সেটা সরানোর চেষ্টা করতেই একটা আওয়াজ শুনতে পেল অরুণ মহাজন। আরে অরুণ বাবু, ধীরে ধীরে যান, আমি আপনার সামনে দাঁড়িয়ে তো, আমি আপনার সামনে দাঁড়িয়ে, আমাকে ডিঙিয়ে যাবেন তো যান। গলার আওয়াজ প্রথম দিকে রাতুল বাবুর মতো হলেও যেন শেষের কথাটুকু হওয়ার সময় সেটা শুনতে অদ্ভুত একটা মেয়েলি কণ্ঠস্বরের মতো শোনালো। অরুণ মহাজন বলল, আপনার গলার আওয়াজটা এমন লাগছে কেন রাতুল বাবু? আমার গলার আওয়াজটা সন্ধ্যের মতো নয়। কে? সন্ধ্যা? আরে একটু আগে যে মেয়েটা আপনাকে বেগম বাহার শাড়িগুলো দিতে এলো, আমি তো সেই। এবার আর অরুণ মহাজন ভাবল হয়তো রাতুল মহাজন তার সাথে মশকরা করছে, আর নিজের মেজাজ ঠিক রাখতে পারল না সে। কামনার লোভে তিনি ধাক্কা মেরে রাতুল বাবুকে সরিয়ে এগোতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ শাড়ির ঢিপ থেকে একটা শাড়ি
কেমন আপনা আপনি উড়ে এসে অরুণ মহাজনের মুখটাকে পেঁচিয়ে ধরল। হঠাৎ একটা নারী কণ্ঠস্বরের ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ শুনতে পেল অরুণ মহাজন। আরে মহাজন বাবু, শাড়িওয়ালি তার উপযুক্ত দাম চাইলে কি তার সঙ্গে নোংরামি করতে হয়? ঠিক আছে, তাই যদি করতে চান তাহলে এখন দাম হিসেবে মরুন তবে। মেয়েটার কথা শেষ হতেই মুখে জড়ানো শাড়িটা মুখ থেকে সরানোর জন্য হাত দিয়ে চেষ্টা করতে লাগলো অরুণ মহাজন এবং চিৎকার করে বলল, কে তুমি? এসব কি বলছো? এসব মিথ্যে কথা। না, মিথ্যে নয়, সব সত্যি। শয়তান, আজ তুই আর একটা মেয়ের সর্বনাশ করতে যাচ্ছিলি, আর আমি সেটা দেখব। কি ভাবিস তুই নিজেকে? ব্যবসাদার? দাম তো তোকে দিতেই হবে, দিতেই হবে। তুমি কি চাও? তোমার বুঝি আগের পাওনা টাকা আছে শাড়ির? আমার এখানে কাজ করতে আগে কত টাকা চাই তোমার? বলো, আমি দিয়ে দেবো। আমাকে ছেড়ে দাও। সেই ফ্যাস ফ্যাসে গলায় নারী কণ্ঠী আবার বলল, মরা মানুষের আবার পাওনা হিসেব কষবি? দে তাহলে, তোর প্রাণটা দিয়েই আমার শাড়ির দাম দে। কথাটা শেষ হতেই হঠাৎ রাতুল মহাজনের বোঝা চোখ দুটো কেমন লালচে ভাটার মতো জ্বলে উঠল। অরুণ মহাজনের মুখে পেঁচানো শাড়িটা এবার ধীরে ধীরে তার গলায় গিয়ে পেঁচিয়ে গেল। পেছন থেকে এগিয়ে এসে সেই শাড়িটার একটা দিক টেনে ধরল একটা হাত। ধীরে ধীরে সেই হাতটা গুদাম ঘরের প্রকাণ্ড টিনের দেওয়ালের দিকে ছুঁড়ে দিল অরুণ মহাজনকে। অরুণ মহাজন চিৎকার করে উঠল। সে কিছু বলতে চাইছে বারবার, কিন্তু পারছে না। ক্রমশ তার গলায় যেন সেই শাড়িটা আরো পেঁচিয়ে তাকে শুধু আষ্টে পৃষ্ঠে ধরছে। কয়েকবার গুদাম ঘরের টিনের দেওয়ালে ধাক্কা খেতে খেতে হঠাৎ শাড়িটার প্যাঁচটা খুলে ওপর থেকে আবার তাকে আঁচড়ে ফেলে দিল নিচে। অরুণ মহাজন প্রচন্ড জোরে মেঝেতে পড়ে সেখানে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন লুটিয়ে পড়ল। একটা কালচে অবয়ব তার জলজলে চোখে অরুণ মহাজনের গলায় জড়ানো রক্তে মাখা শরীরটাকে মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে তার শরীর থেকে ছিটকে আসা রক্তের উপর দিয়ে উল্লাসের হাসি হাসতে হাসতে গুদাম ঘরের বাইরে চলে গেল। আর এক হাতে জ্ঞান হারানো সীমার বাঁধন খোলা হাত ধরা আছে তার। শহরতলিতে শাড়িগুলো পাঠানোর জন্য একটা কুলি তাঁতিপাড়ায় এসে অরুণবাবুকে খোঁজাখুঁজি করতে গেল গলির শেষ প্রান্তে। সেখানে গিয়ে অরুণ মহাজনকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে আর গুদাম ঘরের সামনে পেছনে আরেকটা লোককেও মৃত অবস্থায় দেখতে পায় সে। কুলি দৌড়ে গিয়ে পুলিশকে খবর দিল। বেলা বাড়তে এ খবর যেন রটে যায়। প্রায় মুকুলপুরের প্রত্যেক তাঁতিপাড়ার অলিগলিতেই কারিগরদের মধ্যে এ কথার রোল শোনা যায়। বেলা বাড়তেই নীলা বাকিদের সঙ্গে কাজ করতে আসলে মেয়েগুলোর মধ্যেই একজন তাকে বলল, কি গো দিদি, খবর পেয়েছো? কি খবর? না, অরুণ মহাজনকে কে জানি কালকে রাতে গুদাম ঘরে মেরে ফেলেছে, সাথে আরেকটা লোককেও। ও নৃশংসভাবে। তোমাকে মাসি কিছু বলেনি সকালে? না, মাসি তো আমাকে কিছু বলেনি। প্রায় দিন গড়িয়ে সন্ধে হয়ে এলো। নীলা আজ শাড়ির কাজ খানিকটা শুরু করেছে, তবে শাড়ি বোনা এখনো তার শেষ হয়নি। ধীরে ধীরে বউগুলো একে একে তাদের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। নীলা ঘরের দিকটায় এগিয়েই যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে সরলা মাসি ওকে ডেকে বলল, এই নীলা, শোন। নীলা দাঁড়িয়ে পেছনে তাকিয়ে বলল, কিছু বলবে মাসি? হ্যাঁ শোন, এই আমি আজ রাতে গলিতে থাকবো না। এই গলিতে তো রাতে তুই আর আমি থাকি, আজকে আমি থাকবো না। আমার এক ছোটবেলার বন্ধুর মেয়ের ছেলের আজ অন্নপ্রাশন, সেই শহরের কাছাকাছি প্রায়। তাই আজ তো তুই একাই থাকবি, একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়িস, আমি সময় করে তোকে খাবারটা দিয়ে আসবো। আচ্ছা মাসি। কথাটা বলে সরলা মাসি চলে গেল।
নীলা ঘরের ভিতরে চলে গেল। আজ এই গলিতে তার দ্বিতীয় দিন। বিয়ের মাত্র 3 মাসের মধ্যেই অকালে স্বামী মারা যাওয়ার পর শাশুড়ি তাকে অলক্ষী, কুলোটা, আরো কত গালাগাল দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। শ্বশুরমশাই অকালে ছেলেটা চলে যাওয়ায় শোকে পাথর হয়ে যায়। তাই নীলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সময় কোনো প্রতিবাদ সে করেনি। এরপর শ্বশুরবাড়ির পাড়ায় এক ভাই সলিলের থেকে এই শাড়ি বোনার মহাজনের মোবাইল নাম্বার নিয়ে এই গলিতে আসা তার। প্রায় গভীর রাত। আজ কিছুতেই যেন চোখে স্বস্তির ঘুম আসছে না নীলার। ফেলে আসা সংসারের স্বাদের অপূর্ণ স্মৃতি যেন তার 2 চোখের পাতায় আটকে রাখা। জলের বেগকে আজ আর আটকাতে পারছে না কিছুতেই। হঠাৎ দরজায় বেশ কয়েকবার ধাক্কার আওয়াজ শুনতে পেল নীলা। কয়েকবার সে চেঁচিয়ে ঘরের ভেতর থেকে ডাকলো, কে কে? কিন্তু বাইরে থেকে আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এত রাতে কে এইভাবে দরজা ধাক্কা দিচ্ছে? বিছানা থেকে নেমে ঘরের আলো জ্বালিয়ে দরজাটা খুলতেই নীলা দেখলো বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে। কেমন ঢুলতে থাকা চোখে সে নীলার দিকে তাকিয়ে একটা বিদ্রূপের হাসি হেসে নীলার হাতটা ধরে ঘরের ভেতরে ঢুকে পড়ল। নীলা ঠিক কি করবে কিছুই বুঝতে পারছে না। এই লোকটা কে? কি চায় সে এত রাতে? আজ এই গলিতে তো আর কেউ নেই। নীলা বলল, কি আপনি এখানে এভাবে ঢুকে পড়লেন যে? বেরোন বেরোন বলছি, চিনি না জানি না, আপনি কে? লোকটা লোলাভ কামড় নীলার দিকে তাকিয়ে জড়ানো গলায় বলল, সকালে খবর পেয়েছি সুবিরদার এখানে একটা পাখি এসেছে। হ্যাঁ, সেই পাখি নাকি আবার এখানে বাসাও বেঁধেছে। এই বিজন মহাজনের আবার পাখির বাসা ঢিল মেরে ভাঙবার বড় শখ। তাই তো চলে এলাম। করে 5,000 টাকার নোট দিয়েছি। পাখি না দেখেই চলে যাব। কথাটা বলে লোকটা নীলার হাত ধরে টানতে থাকে। নীলা বারবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, কিন্তু সেই বিজন নামের লোকটা নীলার আর্তনাদে যেন উল্লাসী অট্ট হাসিতে বারবার চেঁচিয়ে বলতে থাকে, চাচা, যত পারিস চেঁচা, কেউ শুনবে না তোর চেঁচানি। কেউ শুনবে না। লোকটা বারবার নীলার হাত ধরে টানতে টানতে এগিয়ে আসতে থাকে তার দিকে। শেষমেশ কোনো উপায় না দেখে নীলা সেই তাঁত মেশিনের দিকে ধাক্কা মেরে ফেলে দেয় লোকটাকে। লোকটা প্রচন্ড জোরে চিৎকার করে সেই কাঠের মধ্যে বাড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু আবার সে সেখান থেকে উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে দাঁত খিঁচিয়ে বলতে থাকে, বড্ড রোয়াব দেখছি তোর শাড়িওয়ালি। আরে আরে আমি মহাজন, আমি মহাজন। আয় আয়, ভয় পাস না, আয় কাছে আয়। আচ্ছা তুই দাঁড়া, তোকে আসতে হবে না, আমি আসছি তোর কাছে। কথাটা বলে আবার টলতে টলতে সেই বিজন নামের লোকটা এগিয়ে আসলো। হঠাৎ ঘরের আলোটা দপ করে নিভে যেতেই বিজন নামের লোকটা বলল, আলোটার কি হলো আবার? জাগে, এই কোথায় গেলি? নীলা ঘরের মধ্যে এক পাশ দিয়ে ঢুকে মাটির মধ্যে ঘেঁষতে গিয়ে হাতড়ে বিছানার পায়াটা খুঁজে তার ভেতরে লুকিয়ে পড়ে। টলতে টলতে লোকটা প্রায় চিৎকার করতে থাকে ঘরের মধ্যে। হঠাৎ এক সময় একটা ফ্যাস ফ্যাসে নারী কণ্ঠস্বর ভেসে এলো ঘরের মধ্যে থেকে, এই তো মহাজন বাবু, আমি এখানে পিছনে। আসুন আসুন, আগে এখানে একটু বসুন, তারপর যা করবেন করুন। যাক, তাহলে শেষমেশ বাধ্য হলি।
লোকটার নেশার ঘোর এখনো কাটেনি, কিন্তু গলার আওয়াজটা কার? বিছানার নিচ থেকে অন্ধকারে নীলার যেন ধোঁয়াশা লাগে সবকিছু। বিজন পেছনে ঘুরে টলতে টলতে বলল, কোথায় তুই? কোথায় বসবো? এসো। হঠাৎ অন্ধকারে একটা প্রচন্ড জোরে টেনে নিয়ে বিজন মহাজনকে কোথাও একটা ফেলে দিল। বিজন কিছু বলতেই যাচ্ছিল, হঠাৎ একটা ক্যাঁচ ক্যাঁচে শব্দ হতে লাগল। ঘরটা অন্ধকার হলেও এই জীর্ণময় তাঁত মেশিনের শব্দটা নীলার চেনা। কে যেন জোরে জোরে সেই তাঁতের হাতলটা বারবার ওপর নিচ করে সুতো বুনছে। বেশ কিছুক্ষণ পর একটা জোরালো অট্টহাসির সাথে সেই নারী কণ্ঠস্বরটা বলল, শাড়িওয়ালের শাড়ি চিনবি যখন, তখন তার দাম তো দিতেই হবে। কথাটা শেষ হতেই প্রচন্ড জোরে আর্তনাদ করে উঠল বিজন মাতাল। নীলা কিছুই বুঝতে পারছে না যে অন্ধকারে কি হচ্ছে, শুধু সে বুঝতে পারছে যে সেই শাড়ি বানাবার মেশিনটা চলছে। আবার একটা প্রচন্ড জোরে আর্ত চিৎকার শোনা গেল লোকটার। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে কোথায় ঘোরাচ্ছ বারবার? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। অন্ধকারে আবার সেই নারী কণ্ঠস্বরী বলল, কেন? শাড়ি বুনছি, আজ অন্যরকম শাড়ি তৈরি হবে, মানুষ দিয়ে বানানো শাড়ি। হঠাৎ একটা প্রচন্ড জোরে শব্দ হলো। ঘরের আলোটা খানিকক্ষণ ধপধপ করে আবার জ্বলে উঠতেই সেই হলদে আলোতে খাটের নিচ থেকে নীলা যা দেখলো তাতে তার ঘাড়ের উপর দিয়ে যেন একটা শীতল হিমের স্রোত বয়ে গেল। সেই তাঁত মেশিনটার মাঝখানে শুয়ে রয়েছে একটা লোক, আর একটা মেয়ে হাতে একটা ছুঁচ নিয়ে ক্রমাগত তার শরীরের বিভিন্ন অংশতে সুতো ঢুকিয়ে কুপলে তুলছে মাংস। রক্তের ছিটেতে বারবার যেন লালচে রং হয়ে ভরে উঠেছে সেই সুতোগুলোতে। মেয়েটার মুখ স্পষ্ট নয়, কিন্তু তার এক প্রকাণ্ড পৈশাচিক হাসির লেলিহান শব্দ গোটা ঘরে ছড়িয়ে পড়েছে। তাঁতের হাতলটা নামছে আর উঠছে, শুধু সাথে লোকটার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে চলেছে ক্রমাগত। লোকটা আবারও একবার তার প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করলো, কিন্তু এরপরেই সেই সুতোর ঘূর্ণিতে লোকটার পুরো শরীরের মাংসগুলো শরীরটার চামড়া ছিঁড়ে বেরিয়ে এসে তলা পাকিয়ে গেল। এই দৃশ্য দেখে খাটের নিচ থেকে প্রায় চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল নীলা। হঠাৎ সেই মুহূর্তেই নারী মূর্তি তার সামনে দাঁড়িয়ে বলল, কে রে, ভয় পেলি নাকি? মেয়েটার মুখ বোঝা যাচ্ছে না, কেবল এখন তীক্ষ্ণ লালচে আলো তার চোখ দুটোতে জ্বলছে। নীলা একবার তোতলাতে তোতলাতে বলল, তুমি তুমি ওকে মারলে কেন? মারবো না, এই নরপিশাচগুলোকে একে না মারলে আজ তো তোকেই মেরে ফেলতো রে নীলা। নীলা কিছুতেই বুঝতে পারলো না যে মেয়েটা তার নাম জানলো কি করে। মেয়েটা এবার ফ্যাস ফ্যাসে গলায় বলল, আমার সঙ্গে তো তোর কাল রাতেও কথা হয়েছে, তুই ভুলে গেছিস না? নাকি আমিই তোকে সেসব বলিয়ে দিয়েছি? আমিও তোর মতো এই গলিতে আজ থেকে 2 বছর আগে সুবীর মহাজনের হাত ধরে এসেছিলাম। আপন বলতে আমার অন্ধ মা ছিল, আর ভাইটাও জলে ডুবে মারা গেছিল, বেশি দিন বাঁচেনি। ভাইয়ের ইলেকট্রিক দোকান থেকে যাও সংসারে টাকা আসতো, ও চলে যাবার পর শুরু হলো সংসারে টানাটানি। আর বাবা খুব ছোটবেলায় মারা গেছিল, তাই একটা বিজ্ঞাপন দেখে খোঁজ খবর নিয়ে এখানে এই ঘরে আমি থাকতাম। বাড়ি এখান থেকে অনেক দূরে ছিল, মাসে যা টাকা বেতন পেতাম বাড়িতে পাঠিয়ে দিতাম।
আর বাকি টাকা দিয়ে এখানে চাল ডাল ফুটিয়ে খেতাম। কিন্তু একদিন আমার সঙ্গে পাওনা নিয়ে ঝামেলা বাঁধলে সুবীর মহাজনের সেদিন রাতে আমাকে একা ডেকে আমার সঙ্গে নোংরামি করে, আমাকে মেরে ফেলে এই ঘরের ওই তাঁত মেশিনের নিচে পুঁতে দেয়। পরে পুলিশ সবকিছু জানতে পারে, কিন্তু আমার মুক্তি হয়নি। আমি তাই প্রতিশোধ নিতে এই ঘরেই আটকা পড়ে গেছি, প্রতিশোধের আশায়। ওই যে ব্যাগ ভর্তি শাড়িগুলো দেখেছিলি, সেগুলো আমারই বানানো। আমি বেগম বাহার শাড়ি বানাতাম জানিস। আর ঘরের মধ্যে ওই ব্যাগে যে শাড়িগুলো দেখেছিলি, ওগুলো আমার নিজের হাতে বানানো। সরলা মাসি আমাকে খুব ভালোবাসতো, কিন্তু সুবীর মহাজনের শাসানি শুনে পরে থানায় আমার মৃত্যু নিয়ে কেসটা সে ভয়ে তুলে নিয়েছিল। তুই আমাকে ওই সুবীর মহাজনকে প্রতিশোধ নিতে সাহায্য করবি তো নীলা? নীলা সবটা শুনে অঝরে কাঁদতে কাঁদতে ঘাড় নাড়ে। সবটা শুনে যেন সে একবার ছুঁতে চায় সন্ধ্যাকে। ঠোঁটে একটা মুচকি হাসির রেখা ফুটে ওঠে নীলার। সামনে দাঁড়িয়ে থাকা কালচে অবয়বটার আধারি ঠোঁটে একটা হাসির রেখা দেখা দিল। ঘরের আলোটা নিভে গেল। আকাশের চাঁদ যেন বারবার মেঘ ঢেকে দিয়ে খানিকক্ষণ পরেই আবার সেটা সরিয়ে দিল। বাইরের অন্ধকার থেকে ধীরে ধীরে নীলার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল সুবীর মহাজন। প্রায় রাগে গজগজ করতে করতে সে বলল, এই মাতালটা এখনো কেন ঘর থেকে বেরোচ্ছে না কি জানি। হঠাৎ সুবীর মহাজনের ফোনটা বেজে উঠতেই পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে সে কানে ধরল। ফোনের ওপার থেকে সরলার গলার আওয়াজ শুনতে পেল সে। মহাজন বাবু, এই নীলা তো ঘরে একা আছে, একটু ওকে দেখে রাখবেন। আমি তো আজ রাতে থাকছি না। আপনার এলাকার কোনো মেয়ে যদি ওর সঙ্গে আজকে রাতটুকু একটু থাকতো তাহলে খুব ভালো হয়। নতুন এসেছে তো, এখানে মানিয়ে নিতে একটু সময় লাগবে। আর ভয় ওই বিজন মাতালটাকে নিয়ে, ওটার তো আবার চরিত্রে একটু দোষ আছে। আর পুরো কথাটা না শুনে সুবীর মহাজন ফোনটা কেটে দিয়ে হন্তদন্ত হয়ে ঘরের দিকে এগিয়ে গেল। মাতাল বিজন মহাজনকে সে নিজেই পাঠিয়েছে নীলার ঘরে আজ। প্রায় কড়া 5,000 টাকার নোট। মহাজনেরা ব্যবসা বোঝে, তবে কি আর নতুন এটা? এই গলিগুলোর কোনো নতুন মহিলা কারিগরি এলেই বিজনের লোভের নজরের হাত থেকে তারা বাঁচলেও মহাজনের টাকার লোভের কাছে তারা রোজ হেরে যায়। আজকেও তেমনই টাকার লোভে পড়েছিল সুবীর মহাজন। চাঁদের ঘোলাটে আলোয় বোঝা যায় তার সামনের ঘরের দরজাটা খোলা। ঘরের ভেতর থেকে কেমন একটা আওয়াজ ভেসে আসছে। যতদূর মনে হচ্ছে এটা তাঁত মেশিনের আওয়াজ। সুবীর মহাজন ঘরের মধ্যে ঢুকে চেঁচিয়ে বলল, নীলা, নীলা, তুমি এদিকে এসো। হঠাৎ আঁধারের মধ্যে নীলার কণ্ঠস্বর পাওয়া গেল। মোবাইলের আলো জ্বালতেই সুবীর মহাজন দেখল বিছানার একপাশে নীলা বসে আছে, কিন্তু কানে সেই ক্যাঁচক্যাঁচে আওয়াজ শুনতেই পাশ ফিরে সে দেখল ঘরের কোণের সেই তাঁত মেশিনটা ধরে কেউ বারবার টানছে। সেদিকটা আরেকটু এগিয়ে তাকাতেই সুবীর মহাজন যা দেখল তাতে সে ছিটকে মাটিতে পড়ে গেল। মোবাইলটা কোথাও একটা পড়ে বন্ধ হয়ে গেল। তাঁত মেশিনটার সুতোর মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন বিজন মহাজনের শরীরের অংশ লেগে আছে এখন। সেই নারী অবয়ব মুখ ঘুরিয়ে তাকিয়ে বলল, কে সুবীর মহাজন, ভয় পেলে বুঝি? এই দেখো, আমি তোমার কথা মতো আর 3 দিন ধরে একটা শাড়ি নিয়ে বসে থাকিনি। একদিনে এই মানুষ দিয়ে বানানো শাড়িটা তৈরি করেছি। এবার আমাকে দাম দাও, অনেক দিনের পাওনা বাকি আছে যে। সুবীর মহাজন যেন থর থর করে কাঁপতে থাকে। এই কণ্ঠস্বর তার প্রচন্ড চেনা। থর থর করে কাঁপতে কাঁপতে সুবীর মহাজন বলে, এ হতে পারে না, এ হতে পারে না। তুই
তুই তো সন্ধ্যা, তুই তুই আবার তুই আবার কি করে ফিরে এলি? ঘর থেকে দৌড়ে পালাতেই যাচ্ছিল সুবীর মহাজন। এমন সময় হঠাৎ অন্ধকারে কে জানি সুবীর মহাজনের পাটা টেনে ধরল। হঠাৎ কানে একটা ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ শুনতে পেল সে। দাম মিটিয়ে যাবেন না মহাজন বাবু? এবার শুধু একটা কণ্ঠস্বর নয়, দুটো নারী কণ্ঠস্বর প্রকাণ্ড অট্ট হাসিতে হেসে ওঠে। ধীরে ধীরে তাকে মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে তাঁতের মেশিনের কাছে নিয়ে গেল। সুবীর মহাজন বারবার চিৎকার করে বলছিল, আমাকে আমাকে ক্ষমা করে দে সন্ধ্যা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি। আমি 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 আমাকে ছেড়ে দে। নীলা, তুমি ওকে একটু বলো না, আমাকে ছেড়ে দিতে, ওকে বলো নীলা। নীলা বিছানার থেকে নেমে এসে বলল, ছি ছি, শয়তান মহাজন, নরকের কীট তুই। শুধুমাত্র কটা টাকার লোভে মেয়েদের সম্মানহানি করবার জন্য মাতাল ঘরে পাঠাস তুই। এর শাস্তি তো তোকে পেতেই হবে। আজ তোকে কেউ বাঁচাবে না। তুই আজ দেখ, শরীরে আঁচড় দিলে, কামড় দিলে ব্যথা পেতে কেমন লাগে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ঘরের মধ্যের কোণ থেকে নীলা হাতড়ে কিছু একটা নিয়ে অন্ধকারে সেটা ছুঁড়ে দিল মহাজনের গায়ে। মহাজন চিৎকার করে বলল, কি এটা? এই গন্ধটা তো কেরোসিনের গন্ধের মতন লাগছে। এটা তো কেরোসিন। সেই ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বরটা আবার বলল, হ্যাঁ রে মহাজন, আজ তোকে পুড়িয়ে মেরে তোর শরীর দিয়ে পোড়াটে রঙের সুতো বানাবো। তোর পোড়া শরীর দিয়ে শাড়ি বানাবো, তাহলেই তো আমার দাম মিটবে। কত যন্ত্রণায় মেরেছিলি আমায়, পুরো শরীরটাকে ভেঙেছিলি আমার। যাও শেষ শ্বাসটুকু বেজেছিল, তাও তুই ওই তাঁত মেশিনের নিচে আমাকে দম আটকে মেরেছিলি। কি চেয়েছিলাম? শুধু বেশি কটা টাকাই তো। সুতো, সেলাই, রঙে ভেজানো হাতের ছাল উঠে যেত শয়তান, তাও দিসনি। মায়ের কাছেও যেতে দিসনি। আমার শরীরটাকে তোর লোভী কুকুরের মতো খাবার ভেবেছিস। আজ তো তোকে মরতেই হবে মহাজন। নীলা ঘরের থেকে বাইরে বেরিয়ে কলপাড়ের সামনের বারান্দায় রাখা দেশলাই বাক্স থেকে একটা কাঠি ধরিয়ে ছুঁড়ে দিল সেটা মহাজনের দিকে। দাউ দাউ করে মহাজন জ্বলতে জ্বলতে বিভৎসভাবে চিৎকার করে উঠল। নীলা আর সন্ধ্যা সেই দৃশ্য দেখে উল্লাসের হাসিতে হেসে ওঠে। একবার থুতু ফেলে মহাজনের জ্বলতে থাকা শরীরের দিকে। ধীরে ধীরে সেই আগুনটা গোটা ঘরে ছড়িয়ে পড়তে থাকে। মহাজন সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল মুহূর্তের মধ্যে। নীলার দিকে ঘুরে তাকিয়ে মৃদু হেসে সন্ধ্যা বলল, আমি আসি রে নীলা, এবার আমি মুক্তি পাব। আমার প্রতিশোধ পূরণ হয়েছে। আজ এই শাড়িওয়ালি মুক্তি পাবে। মুক্তি। না দিদি, তুমি একা কেন? আমিও যাব। আমারও তো কেউ নেই, স্বামী নেই, সংসার নেই, শ্বশুর বাড়িতেও কেউ নেই। বাপের ঘরে আমাকে সবাই অপয়া বলে, কেউ ঘরে তোলে না। আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। জীবন অনেক সুখের, জানিস পোড়ামুখী। মৃত্যু বড় বেদনার। আমাকে যেতে দে, আমি যাই। না দিদি, আমিও যাব। ঘরের আগুনে একটু একটু করে পুড়ছিল নীলা। এমন সময় সামনে থেকে সন্ধ্যার অবয়ব তাকে ধাক্কা মেরে ঘরের থেকে বাইরে ফেলে দেয়। নীলা বাইরে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরদিন সকাল সকাল গলিতে হইচই। নীলাকে হাসপাতালে ভর্তিও করা হয়। গোটা গলির মধ্যে আগুন লাগেনি, এই যা স্বস্তি। কিন্তু মহাজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নীলার পোড়া ঘরটার সামনে দারোগা বাবু কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছিলেন, কারণ ভিতরে মহাজনের পোড়া পোশাক খানিকটা পাওয়া গেছিল, সাথে আর একটা মানুষের হাড়ের অংশ।
মোট 2টো শরীরের পোড়া অংশবশেষ ঘর থেকে পাওয়া গেছে, আর তার সাথে পোড়া একটা তাঁত মেশিন আর কতকগুলো পোড়াটে শাড়ি, যার ছেঁড়া কালচে সুতোগুলো শুধু বোঝা যাচ্ছে। কালশিটে ধোঁয়া এখনো উড়ে যাচ্ছে ঘরের ভেতর। সরলা মাসি ভোরেই চলে এসেছিল। হঠাৎ দারোগা বাবুর সামনে এসে সে বলল, সব ওই মহাজনের পাপের ফল। দারোগা বাবু বলল, মানে কি বলতে চাইছেন আপনি? যা বলবেন একটু খুলে বলুন দেখি। এই পোড়া ঘরে সন্ধ্যা বলে একটা মেয়ে থাকতো, আজ থেকে প্রায় বছর 2 আগে। কিন্তু হঠাৎ করে একদিন তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। শেষমেশ অনেক খোঁজাখুঁজিতে ওর ঘরের তাঁতের মেশিনের নিচের মেঝের দিক থেকে ওকে বের করে আনা হয়। আমি সেদিন বন্ধ দরজার বাইরে থেকে সবটা দেখেছি, চিৎকারও করেছি, কিন্তু ওই সুবীর মহাজনের নোংরা হাত থেকেও বাঁচেনি। আজ 2 বছর পরে ঘর খুলতে ও প্রতিশোধ দিয়েছে। সন্ধ্যা মুক্তি পেয়েছে, বেশ হয়েছে, যথেষ্ট সম্মান করতাম ওনাকে। কিন্তু এই গলির মধ্যে শাড়ি বোনা মহিলা কারিগররা তাদের কাজের বিনিময়ে বেশি পারিশ্রমিক চাইলে ওনারা এমন হিংস্র হয়ে ওঠে, এখনো তাই করে। আর তাদের সাথ দেয় ওই শেষ গলির অরুণ মহাজন কিংবা ওই মাতাল বিজন মহাজনের মতো লোকেরা। কখনো কখনো টাকার বিনিময়ে যারা সয়ে যায় তারা থাকে, আর যদি কেউ না সয় তাহলেই মুখ খুলতে পারি না স্যার, ভয় লাগে। মহাজনরা পুরুষ মানুষ, আর আমি নিজেও এখানে অনেক ছোট বয়সে অভাবের জন্য এসেছি। আমার উপরেও কখনো কখনো চড়তাপ্পড় বসেছে। একটা মৃত সন্ধ্যা যদি 2-3টে ধর্ষকদের মারে, তাহলে সমাজে বোধহয় কোনো মেয়ে কুড়ি ফুল হতে ভয় পাবে না। আর আপনি হয়তো বলবেন এসবের প্রমাণ কি? আসলে স্যার, নারীদের চোখের জলটা না এমনই, কাঁদলে দুর্বল লাগে, কিন্তু জল পড়লে না তার 3 গুণ অভিশাপ হয়ে ফিরে আসে, ছাড়খাড় করে দেয়, সব ছাড়খাড় করে দেয়। আমাদের সুরক্ষার দিকটা যদি একটু দেখতেন স্যার। নীলা এখন বাঁচলে হয়, ও তো প্রায় রাত থেকেই এখানে বাইরে পড়েছিল। আমি বোধহয় গতকাল না গেলেই পারতাম। এই গলি ছেড়ে আমি না গেলেই ভালো হতো। আমি থাকলে আমি এমনটা কখনো ঘটতে দিতাম না। দারোগা বাবু পুরোপুরি সরলা মাসির কথাটা বিশ্বাস না করলেও এইটুকু বুঝলেন যে এই গলিতে সুযোগ পেলেই নির্যাতনের শিকার হতে হয় মেয়েদের। সরকার পক্ষে চিঠি লিখে ওপর মহলে সবটা জানাবেন বলে ঠিক করলেন দারোগা বাবু। কিন্তু নীলা আর বাঁচল না। জ্ঞান ফেরার পরে কয়েকবার শ্বাস ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ চোখ খুলে কেমন মৃদুভাবে হেসে তাকিয়ে সেখানেই শরীর ছাড়ল। আপনজন বলতে সরলা মাসি আর গলির বাকি মেয়ে কারিগররা মিলে পরের দিন নীলার শেষ কাজ সারল। সরলা মাসি সেদিন কেঁদে কেঁদে বলেছিল, সন্ধ্যা, তুই নীলাকে নিয়ে গেলি। বেশ কয়েক মাস পর নতুন একজন মারোয়াড়ি মহাজন ওই গোটা গলির তাঁতি পাড়ার জায়গাটা কিনে নিয়েছিল। এখন সেই গলির সবাই সেই মহাজনের হই তাঁতের শাড়ি বোনে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আজ বৃষ্টির জন্য মেয়ে কারিগরদের বাড়ি ফিরতে একটু দেরি হচ্ছে। সঙ্গে ছাতাও আনেনি অনেকে, আর যারা এনেছে তারা চলে গেছে একটু আগেই। আলো নেই। মেঝেতে বসে তারা নিজেদের মধ্যেই গল্প করছিল মোমবাতির আলোয়। এমন সময় হঠাৎ বাইরের আধা বোঝা দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে যেতেই অন্ধকারে বাইরে থেকে একটা মেয়ে ভেতরে এসে বলল, আমাকে এখানে শাড়ির কাজ দেবে গো? আমি তাতে শাড়ি বানাতে পারি। আমি ওই শেষের গলিটায় এতদিন কাজ করতাম। তোমাদের মহাজনকে একটু ডেকে দাও না, আমার নাম সীমা। হঠাৎ ঘরের মধ্যে জ্বলতে থাকা মোমবাতিটা বাইরের একটা দমকা বাতাস লেগে
খানিকক্ষণ দপদপ করে আবার নিভে গেল। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, গল্প শুনবেন।